প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও বছর জুড়ে আইনের শাসন, গণতন্ত্র, ভোটাধিকার, মত প্রকাশের স্বাধীনতা, সভা সমাবেশের অধিকার এবং সামাজিক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ দিকগুলিতে মানবাধিকার পরিস্থিতি শুধু অবনতিই নয়, বরং চরম উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছিল। 2014 ও 2018 সালের বিতর্কিত ও ত্রুটিপূর্ণ নির্বাচনে যেখানে বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি, সেখানে বিরোধী দলবিহীন আরেকটি অগ্রহণযোগ্য ও প্রশ্নবোধক নির্বাচন এবং ব্যাপক সহিংসতা দিয়ে 2024 সাল শুরু হয়। 2018 সালে কোটা বাতিল করে জারি করা পরিপত্রটি হাইকোর্ট কর্তৃক অবৈধ ঘোষণাকে কেন্দ্র করে জুন মাসে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জুলাই ও আগস্টে বিভিন্ন বাহিনীর ব্যাপক দমনপীড়নে হাজার হাজার ছাত্র জনতা আহত ও নিহত হন। এ দিনগুলোতে লাঠিপেটা, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড, জলকামান, গুলি, গুম, খুন, আটক, গ্রেফতার, মিথ্যা মামলা, হয়রানি ইত্যাদি ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। শুধু তাই নয়, আন্দোলন চলাকালে তৎকালীন সরকার ইন্টারনেট বন্ধ করে এবং দেশের জরুরি অবস্থা চালু করে ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছিল। এই হত্যাকাণ্ডে সরকারি বাহিনীর সাথে যোগ দিয়েছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। হত্যাযজ্ঞ চলাকালে ছাত্র জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে সৃষ্ট গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন স্বৈরাচার প্রধানমন্ত্রী 5 আগস্ট পালিয়ে যাওয়ার পর দেশজুড়ে ব্যাপক লুটপাট, অরাজকতা, বাড়িঘর ও ব্যক্তিগত প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, সংখ্যালঘু নির্যাতন, বিচার বহির্ভূত হত্যা, গণপিটুনি, লাঞ্ছনা, চাঁদাবাজি সহ নানা ধরনের অপ্রীতিকর এবং অপ্রত্যাশিত ঘটনা ঘটতে থাকে। দেশের বিভিন্ন অঞ্চলে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটে ও রাজনৈতিক প্রতিশোধমূলক আক্রমণ ব্যাপকভাবে সংগঠিত হয়। বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মী যারা শেখ হাসিনা সরকারের সমর্থক হিসেবে পরিচিত ছিল তাদেরকে লক্ষ্যবস্তু করা হয়। এরপর গত 8 আগস্ট নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার দেশের শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার চেষ্টায় কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হয়। সরকারকে প্রধানত প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসহযোগিতার কারণে বিপর্যয়ের মুখোমুখি হতে হয়। এ সময়েও দেশজুড়ে মানবাধিকার লঙ্ঘন হতে থাকে, যা এখন পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। যে আমরা এখন 2024 সালের সার্বিক মানবাধিকার পরিস্থিতি প্রতিবেদনটি পাঠ করছি। বাংলাদেশে 12টি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এর সংগৃহীত তথ্যের ভিত্তিতে 2024 সালে মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে নিম্নোক্ত তথ্য উঠে এসেছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে ভিকটিমের পরিবার, প্রত্যক্ষদর্শী, হাসপাতাল ও জাতীয় দৈনিকগুলোর সূত্র থেকে আমরা এ পর্যন্ত 1013 জনের মৃত্যুর তথ্য পেয়েছি। এছাড়াও আমরা গণমাধ্যম, হাসপাতাল ও বিভিন্ন মাধ্যম থেকে যে সকল বিশ্বাসযোগ্য তথ্য পাচ্ছি তার উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে নিহতের সংখ্যা কমপক্ষে 1200 জন হবে। নিহতদের মধ্যে শিক্ষার্থী, শ্রমজীবী, সাংবাদিক, পেশাজীবী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, শিশু, নারী সহ অধিকাংশ রাজনৈতিক দলের নেতা, কর্মী ও সমর্থক রয়েছেন। আন্দোলনে কমপক্ষে 136 জন শিশু, 13 জন মেয়ে শিশু ও নারী নিহত হয়েছেন। গণঅভ্যুত্থানের ঘটনায় সারা দেশে মোট আহত হয়েছেন কমপক্ষে 30,000 মানুষ। সহস্রাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষ তাদের হাত, পা অথবা চোখ হারিয়েছেন। 6 শতাধিক মানুষ তাদের এক চোখ বা 2 চোখের দৃষ্টি হারিয়েছেন। পাশাপাশি আন্দোলনকে কেন্দ্র করে এর সমন্বয়ক এবং আন্দোলনের সাথে সম্পৃক্ত কমপক্ষে 13 জনকে গুম করার ও অনেকেই বেআইনিভাবে আটক রাখার অভিযোগ ছিল। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন কেন্দ্রিক ঘটনায় পেশাগত দায়িত্ব পালন করে কমপক্ষে 270 জন সাংবাদিক আহত, হুমকি, গ্রেফতার ও লাঞ্ছনার শিকার হয়েছেন এবং নিহত হয়েছেন 6 জন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ সহিংসতার ঘটনায় 17 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত সারা দেশে কমপক্ষে 950টি মামলায় 6 লক্ষাধিক মানুষকে আসামি করা হয়। এ সকল মামলায় গ্রেফতার হয়েছেন কমপক্ষে 12,000 জন। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর সারা দেশে 5 শতাধিক থানা, ফাঁড়ি ও সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়াও কমপক্ষে সহস্রাধিক ঘরবাড়ি, যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে।
এ সময় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কমপক্ষে 65টি হামলার ঘটনায় আহত হয়েছেন 61 জন, 15টি মন্দির, 228টি বসতবাড়ি ও 240টি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বিরোধী দলসমূহের ভোট বর্জন ও নাগরিকদের ভোট প্রদানের অনীহার মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ইতিহাসে এই দুইটি গুরুত্বপূর্ণ নির্বাচন কম ভোটার উপস্থিতির রেকর্ড সৃষ্টি করে। এছাড়া এমন কোনো অনিয়ম নেই যা এই নির্বাচনগুলোতে সংঘটিত হয়নি। এটি উদ্বেগজনক যে 2024 সালে নির্বাচনী সহিংসতায় অন্তত 981টি ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে 43 জন, আহত হয়েছেন 2538 জন এবং কমপক্ষে 820টি গৃহ ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। নিহত 43 জনের মধ্যে 39 জনই আওয়ামী লীগের দলীয় নেতা, কর্মী ও সমর্থক। 2023 সালের 15 নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে দেশের প্রায় প্রতিটি জেলায় সংঘর্ষ, সংঘাত, হত্যা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এই নির্বাচনী সহিংসতায় অন্তত 752টি ঘটনায় নিহত হন 17 জন এবং আহত হন কমপক্ষে 2534 জন। 100 জনের বেশি গুলিবিদ্ধ, 450টির বেশি গৃহ ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এছাড়াও 100টির বেশি গাড়ি ও যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ বছরের জানুয়ারি মাসে 12 জন নিহত হন এবং এদের মধ্যে 11 জনই তৎকালীন আওয়ামী লীগ দলীয় সমর্থক, নেতা ও কর্মী। তাছাড়াও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের 3 মাসের মধ্যে কয়েক ধাপে অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন কেন্দ্রিক সহিংসতায় সারা দেশে অন্তত 203টি ঘটনায় 17 জন নিহত, কমপক্ষে 1004 জন আহত, 20 জনের বেশি গুলিবিদ্ধ, 350টির বেশি গৃহ ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এই বছর উদ্বেগজনকভাবে রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন কমপক্ষে 1180 জন ও আহত হয়েছেন কমপক্ষে 37,051 জন। জুলাই আগস্টের আন্দোলনকে কেন্দ্র করে কমপক্ষে 1013 জন নিহত এবং আহত হয়েছেন এবং কমপক্ষে 30,000 মানুষ। অন্যান্য রাজনৈতিক সহিংসতায় অধিকাংশ ঘটনায় আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ ও তাদের অন্তর্কন্দলীয় আধিপত্য বিস্তার কেন্দ্রিক সংঘর্ষে ঘটে। তাছাড়া আইন প্রয়োগকারী সংস্থাগুলির দ্বারা কমপক্ষে 15,520 জন রাজনৈতিক নেতা, কর্মী ও সমর্থক গ্রেফতারের শিকার হয়, তন্মধ্যে অধিকাংশ বিএনপি, জামাত ও আওয়ামী লীগের। একই সময় রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে কমপক্ষে 1383টি মামলায় অন্তত 66,000 জনের নাম উল্লেখ করে এবং আরও কমপক্ষে 66,000 জনকে অজ্ঞাত আসামি হিসেবে অভিযুক্ত করা হয়। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগ সরকারের দলীয় নেতাকর্মীদের দ্বারা বিরোধী দলীয় কমপক্ষে 704টি সভা সমাবেশ বাধা প্রদানের ঘটনা ঘটেছে। এ সময় তাদের সাথে সংঘর্ষে কমপক্ষে 30,000 জন আহত এবং সমাবেশ কেন্দ্রিক 6,000 জনকে গ্রেফতার করা হয়। এবছর কমপক্ষে 308টি ঘটনায় 726 জন সাংবাদিক হত্যা, নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। 10 জন সাংবাদিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 459 জন। লাঞ্ছনার শিকার হয়েছেন 59 জন, হুমকির শিকার হয়েছেন 45 জন, গ্রেফতার 19 জন এবং 134 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ছাত্র জনতা আন্দোলন কেন্দ্রিক ঘটনায় পেশাগত দায়িত্ব পালনকালে কমপক্ষে 270 জন সাংবাদিক আহত, হুমকি, গ্রেফতার ও লাঞ্ছনার শিকার হয়েছেন এবং নিহত হয়েছেন 6 জন। একই সময়ে আশঙ্কাজনকভাবে সাইবার নিরাপত্তা আইন 2023-এর অধীনে দায়ের করা 32টি মামলায় গ্রেপ্তার হয়েছেন 21 জন সাংবাদিক, অভিযুক্ত করা হয়েছে 79 জন সাংবাদিককে। সাইবার নিরাপত্তা আইন 2023-এর অধীনে দায়ের করা 32টি মামলায় গ্রেপ্তার হয়েছেন 21 জন এবং অভিযুক্ত করা হয়েছে 79 জনকে। এছাড়া সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কমপক্ষে 112টি হামলার ঘটনায় 5 জন নিহত, আহত হয়েছেন 83 জন, 28টি মন্দির, 31টি প্রতিমা, 284টি বসতবাড়ি, 240টি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এটি উদ্বেগজনক যে
গণপিটুনির অন্তত 201টি ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে 173 জন এবং আহত হয়েছেন 88 জন। এ সময় অন্তত 609টি শ্রমিক নির্যাতনের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে কমপক্ষে 240 জন সহ নিহত হয়েছেন 439 জন এবং আহত হয়েছেন 595 জন। অস্বাস্থ্যকর পরিবেশ ও শ্রমিকদের সুরক্ষামূলক সরঞ্জামের অভাবে দুর্ঘটনায় 168 জন শ্রমিক তাদের কর্মক্ষেত্রে মারা গেছেন। এ সময় 13টি গৃহকর্মী নির্যাতনের ঘটনায় 9 জন নিহত, 4 জন আহত হয়েছেন। এছাড়াও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক 57টি হামলার ঘটনায় 26 জন বাংলাদেশি নিহত এবং 25 জন আহত, গুলিবিদ্ধ 47, 158 জন গ্রেফতার হয়েছেন। এ সময় ভারতীয় সীমান্তে আরও 9 জন বাংলাদেশের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়াও মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি ও আরাকান আর্মি কর্তৃক 17টি হামলার ঘটনায় 6 জন বাংলাদেশি নিহত ও 25 জন আহত এবং 13 জন গুলিবিদ্ধ এবং 74 জন গ্রেফতার হয়েছেন। 2024 সালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা হেফাজতে ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সময়ে 25টি ঘটনার শিকার হয়েছেন 25 জন, যাদের মধ্যে 1 জন তথাকথিত ক্রসফায়ার বন্দুকযুদ্ধের নামে এবং 13 জনকে নির্যাতনে এবং 10 জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে থাকা অবস্থায় 1 জন মারা গিয়েছেন। গণ অভ্যুত্থানে সংগঠিত হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত শুধু পুলিশের হামলায় 510 জন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে 63 জন নিহত হয়েছেন। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নিহতের সংখ্যা 85%-এর বেশি। এছাড়াও কারা হেফাজতে 101 জন মারা গেছেন, যাদের মধ্যে 41 জন কয়েদি এবং 60 জন হাজতি আছেন। ভিকটিমের পরিবার, প্রত্যক্ষদর্শী ও জাতীয় দৈনিকগুলোর তথ্য অনুযায়ী এবছর কমপক্ষে 16 জন গুমের শিকার হয়েছেন। 9 জনকে পরবর্তীতে গ্রেফতার দেখানো হলেও 6 জনকে ছেড়ে দেওয়া হলেও এবং বাকি 1 জনের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। 2024 সালে 1498 জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন 557 জন, যাদের মধ্যে আশঙ্কাজনকভাবে 284 জন কমবয়সী শিশু। এটা অত্যন্ত উদ্বেগের বিষয় যে 130 জন নারী শিশু গণধর্ষণের শিকার হয়েছেন এবং ধর্ষণের পর হত্যা করা হয়েছে 40 জনকে, যাদের মধ্যে শিশু 22 জন এবং 11 জন ধর্ষণের শিকার নারী আত্মহত্যা করেছেন। 322 জন নারী ও শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছেন, তন্মধ্যে শিশু 130 জন। যৌতুকের জন্য নির্যাতনের ঘটনায় নিহত হয়েছেন 48 জন নারী এবং শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন 32 জন, আত্মহত্যা করেছেন 6 জন। পারিবারিক সহিংসতার শিকার হয়ে নিহত হয়েছেন 319 জন, আহত হয়েছেন 74 জন, আত্মহত্যা করেছেন 127 জন নারী। অ্যাসিড সহিংসতার শিকার হয়ে 13 জন নারী। অন্যদিকে এটি উদ্বেগজনক যে এবছর কমপক্ষে 4300 জন শিশু নির্যাতনের শিকার হয়েছেন, যাদের মধ্যে 662 জন প্রাণ হারিয়েছেন এবং 3714 জন শিশু শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। জুলাই আগস্টের আন্দোলনকে কেন্দ্র করে 136 জন শিশু নিহত ও কমপক্ষে 3000 জন আহত হয়েছেন। আমি এই মুহূর্তে 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহতদের যে তথ্য বিশ্লেষণ করেছে এইচআরএসএ, সেই পর্যালোচনা প্রতিবেদনটি পাঠ করছি। ছাত্র জনতার আন্দোলনের ফলশ্রুতিতে 2024 সালের গত আগস্টের 5 তারিখে বাংলাদেশের একনায়কতন্ত্র ও স্বৈরশাসন থেকে মুক্তি লাভ করে। গত জুলাই ও আগস্টের আন্দোলনকে সফল করতে প্রায় 1500-এর মতো মানুষকে জীবন বিসর্জন দিতে হয়েছে এবং 30 সহস্রাধিক মানুষকে আহত ও পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তর করে ভারতে পালিয়ে যান স্বৈরশাসক শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় 80 ঘন্টা দেশে কোনো সরকার বিদ্যমান ছিল না। তখন দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজমান ছিল। 8 আগস্ট রাত 9টায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। ভিকটিমের পরিবার, 12টি জাতীয় দৈনিক, এইচআরএসের তথ্য অনুসন্ধানী ইউনিট, ভিকটিমের পরিবার, প্রত্যক্ষদর্শী, হাসপাতাল ও সারা দেশ থেকে স্বেচ্ছাসেবকদের পাঠানো তথ্য বিশ্লেষণ করে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এই গণ অভ্যুত্থানে নিহতদের বিষয়ে পর্যালোচনা রিপোর্ট তৈরি করেছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে ভিকটিমের পরিবার, প্রত্যক্ষদর্শী, হাসপাতাল ও জাতীয় দৈনিকগুলো সূত্র থেকে আমরা এ পর্যন্ত 1013 জনকে মৃত্যুর তথ্য পেয়েছি।
এর মধ্যে 914 জনের নাম জানা গেলেও 99 জনের নাম জানা সম্ভব হয়নি। এছাড়াও আমরা গণমাধ্যম, হাসপাতাল ও বিভিন্ন মাধ্যম থেকে যে সকল বিশ্বাসযোগ্য তথ্য পাচ্ছি তার উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে নিহতদের সংখ্যা কমপক্ষে 1200 জন হবে। নিহতদের মধ্যে শিক্ষার্থী, শ্রমজীবী, সাংবাদিক, পেশাজীবী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, শিশু ও নারীসহ অধিকাংশ রাজনৈতিক দলের নেতাকর্মী, সমর্থক রয়েছেন। আন্দোলনে কমপক্ষে 136 জন শিশু, 6 জন সাংবাদিক, 51 জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, 13 জন মেয়ে, শিশু ও নারী নিহত হয়েছেন। 1013 জনের মধ্যে 816 জনের বয়স সম্পর্কে তথ্য পাওয়া গিয়েছে। নিহতদের মধ্যে 4 বছরের আহাদ ও 6 বছরের রিয়া গোপ সহ প্রায় সকল বয়সী মানুষজনই রয়েছেন। 816 জনের মধ্যে 18 বছর কম বয়সী শিশু 136 জন, তরুণ বয়সী 450 জন, মধ্যবয়সী 193 জন এবং বয়স্ক ব্যক্তি আছেন 37 জন। উল্লেখযোগ্য বিষয় হলো নিহতদের মধ্যে যাদের বয়স জানা গেছে তাদের মধ্যে 72% অর্থাৎ বয়স 30-এর মধ্যে আছেন 72%। নিহতদের মধ্যে 700 জনের পেশা সম্পর্কে তথ্য পাওয়া গিয়েছে। এর মধ্যে শিক্ষার্থী 279 জন, শ্রমজীবী আছেন 269 জন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য 51 জন যা 4%, বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী 34 জন, পেশাজীবী রয়েছেন 67 জন। নিহতদের মধ্যে শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষের সংখ্যা 78%-এর বেশি। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মোট 858 জনের মৃত্যুর ধরন সম্পর্কে তথ্য পাওয়া গিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ 78%-এর বেশি সেটা হচ্ছে 671 জন গুলিতে মারা গিয়েছেন, 95 জন অগ্নিদগ্ধ হয়ে এবং 61 জনকে পিটিয়ে মারা হয়েছে। অন্যান্য কারণে মারা গিয়েছেন 31 জন। সম্পৃক্ত বাহিনী বা গোষ্ঠীর তথ্য বিশ্লেষণ করে আমরা জানতে পেরেছি গণ অভ্যুত্থানে ঘটে যাওয়া বিপ্লবে হত্যার সাথে সম্পৃক্ত বাহিনীর বা গোষ্ঠীর বিষয়ে 675 জনের তথ্য পাওয়া গিয়েছে। প্রাপ্ত তথ্য মতে শুধুমাত্র পুলিশের হামলায় 510 জন যা মোট সংখ্যার 76%, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে 63 জন, আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে 59 জন এবং গণপিটুনিতে 43 জন নিহত হয়েছেন। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নিহতের সংখ্যা 85%-এর বেশি। আমরা 16 জুলাই থেকে 22 ডিসেম্বর পর্যন্ত 1013 জনের নিহতের তথ্য পেয়েছি। শুধুমাত্র 7 দিনে অর্থাৎ 18 থেকে 20 জুলাই এবং 4 থেকে 7 আগস্ট 865 জন নিহত হয়েছেন। শেখ হাসিনার পতনের দিন 5 আগস্ট কমপক্ষে 309 জন নিহত এবং 802 জন নিহত হয়েছেন। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের দায়িত্ব থাকা অবস্থায় 16 জুলাই থেকে 5 আগস্ট সারা দেশে কমপক্ষে 802 জন নিহত হয়েছেন। 6 থেকে 8 আগস্ট যখন দেশে কোনো সরকার বিদ্যমান ছিল না তখন কমপক্ষে 159 জন নিহত হয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর 9 আগস্ট থেকে 22 ডিসেম্বর পর্যন্ত কমপক্ষে 5 জন মারা গিয়েছেন, যাদের অধিকাংশই পূর্ববর্তী ঘটনায় আহত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর 9 আগস্ট থেকে 22 ডিসেম্বর পর্যন্ত কমপক্ষে 50 জন মারা গিয়েছেন, যাদের অধিকাংশই পূর্ববর্তী ঘটনায় আহত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। বিভাগ ভিত্তিক বিশ্লেষণে দেখা যায় নিহত 1013 জনের মধ্যে ঢাকা বিভাগে সংঘর্ষে 655 জন, চট্টগ্রামে 99 জন, খুলনায় 79 জন, রাজশাহীতে 65 জন, ময়মনসিংহে 33 জন, রংপুরে 40 জন, সিলেটে 26 জন এবং বরিশালে 11 জন নিহত হন। নিহতদের মধ্যে সবচেয়ে বেশি মারা গিয়েছেন ঢাকা বিভাগে যা 655 জন এবং সবচেয়ে কম বরিশাল বিভাগে 11 জন। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে আন্দোলনকারী শিক্ষার্থী, সুশীল সমাজ, রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনার মাধ্যমে সার্বিক পরিস্থিতি উন্নয়ন করা জরুরি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মৌলিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে। আর এ সকল বিষয় বাস্তবায়ন করতে না পারলে দেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে। তাই এইচআরসিসির পক্ষ থেকে সরকারকে মানবাধিকার রক্ষায় ও সার্বিক পরিস্থিতি উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালন করতে এবং দেশের সকল সচেতন নাগরিক, সাংবাদিক, শিক্ষার্থী, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিদেশি মানবাধিকার সংগঠনগুলোকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছে। ধন্যবাদ সবাইকে। আমাদের মাঝে এই মুহূর্তে বক্তব্য রাখবেন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির এক্সিকিউটিভ ডিরেক্টর রিজাজুল ইসলাম। আপনারা সেটা সবাই প্রত্যক্ষ করেছেন। তো ছাত্র জনতার যেই আপনার শান্তিপূর্ণ আন্দোলন ছিল, সেটা 15 জুলাই আপনার ছাত্রলীগের হামলার মধ্য দিয়ে কিন্তু উত্তপ্ত হয়ে যায় দেশ। এবং তারপরে আমরা দেখেছি 16 জুলাই 6 জন আপনার রংপুর, চিটাগাং সহ ঢাকা সহ 6 জনের মৃত্যুর মধ্য দিয়ে আন্দোলনটা এক নতুন মাত্রা যোগ করে। এবং তার এই আন্দোলনের যে আপনার 3 আগস্ট পর্যন্ত একটা ধাপ ছিল। এবং তারপরে আমরা জানি যে 4 আগস্ট থেকে আপনার যে এক দফা, অর্থাৎ শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে আন্দোলনটা হয়। এবং এই যে আন্দোলন চলাকালীন আপনার এক্সট্রাজুডিশিয়াল কিলিং বলেন, ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স বলেন, তারপর যে হামলা মামলা, আপনার যে বিনা নির্বিচারে গ্রেপ্তার, আমরা দেখেছি যে সেই সময় মাত্র 20 দিনের মধ্যে প্রায় 1000-এর মতো মামলা হয়েছে এবং 12,000-এর উপরে আপনার গ্রেপ্তার হয়েছে। এবং সেই সময়ে অসংখ্য মানুষ গুম হয়েছে।